স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। মরদেহ পড়েছিল জমিতে। নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত 50 জন। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ অব্যাহত, উঠছে ফিলিস্তিনি পতাকা। এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মুরাদুর রহমান মুন্না সেজামুড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেলে মুন্না তার ধানের জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে সীমান্তে ফেলে রেখে যায়। বিজিবি সদস্যরা মুন্নাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সেখানকার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে সেনা কর্মকর্তা ও পুলিশ সহ অন্তত 50 জন আহত হন। দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিন টেক্স বিডি লিমিটেডের শ্রমিকরা সকাল থেকে কারখানার ভিতরে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। দুপুর 12টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর চড়াও হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুরো এলাকা জুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় প্রায় 3 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাকবীর আমান সহ 4 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী কিশোরীর বাবা এ অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, মেয়েটি স্থানীয় একটি স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাতায়াতের সময় তাকবীর মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। ভুক্তভোগীর বাবা বিষয়টি তাকবীরের অভিভাবকদের জানান। এর জেরে গত সোমবার তাকবীর মেয়েটির বাসায় গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকবীরকে আটক করে। খবর পেয়ে তাকবীরের স্বজনরা লোকজন নিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নারী ও শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে আজও সারা দেশে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং বিশ্ব নেতাদের এক হয়ে যুদ্ধবন্ধের দাবিতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করেছে ছাত্র শিবিরের রাজশাহী কলেজের নেতাকর্মীরা। এ সময় ইসরায়েলি পণ্য বয়কট করার কর্মসূচিতে বিভিন্ন জায়গায় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা জানান তারা। এছাড়া গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীরা এবং রংপুর মাহিগঞ্জ বাজার এলাকায় জেলা ও মহানগর ওলামা পরিষদ এবং রংপুর প্রেস ক্লাবের সামনে সাধারণ জনতা ও শিক্ষার্থীবৃন্দ বিক্ষোভ সমাবেশ করেন। যে ধরনের গণহত্যা করা হয়েছে, এই গণহত্যা সর্বপ্রথম বিশ্ব মোড়লদের একত্রিত এক প্ল্যাটফর্মে এসে এই গণহত্যা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রতিবাদ স্বরূপ আজকের পতাকা উত্তোলন করেছি ফিলিস্তিনের। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন স্থানে দোকান ও রেস্তোরাঁয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 72 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সকালে এক বিবৃতিতে আরও জানিয়েছে, এসব ঘটনায় 10টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার 72 জনের মধ্যে খুলনায় 33 জন, সিলেটে 19, চট্টগ্রামে 5, গাজীপুরের 4, নারায়ণগঞ্জে 4, কুমিল্লায় 3 এবং কক্সবাজারে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনায় কেএফসি রেস্টুরেন্ট এবং বাটা শোরুম ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় সোনাডাঙ্গা থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 3000।
ভালুকের শরীরে পচন ধরার ঘটনায় ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে। সেখান থেকে জব্দ করা হয়েছে ৪৮টি দেশীয় বন্যপ্রাণী। মঙ্গলবার পরিদর্শন শেষে মিনি চিড়িয়াখানাটি সিলগালা করে দেয় ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। ২০১৩ সাল থেকে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল এই চিড়িয়াখানা। এর তত্ত্বাবধানে ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলাল। সম্প্রতি চিড়িয়াখানার একটি ভালুকের শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরপর ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সেটি পরিদর্শন করে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ডাব পড়া দিয়ে পাইলস ও পিত্তথলির পাথর অপারেশনের মতো জটিল রোগের চিকিৎসা করছেন এক কবিরাজ। আধ্যাত্মিক ক্ষমতার দাবি করা সেই কবিরাজ অল্প দিনেই হয়েছেন কোটিপতি। চিকিৎসকরা বলছেন এমন চিকিৎসার কোনো ভিত্তি নেই, এটা অপচিকিৎসা। আমরা আসছি সকালবেলা চিকিৎসার জন্য এবং এসে দেখলাম যে এখানে সম্পূর্ণটা চিকিৎসা করে ডাবের মাধ্যমে, এবং যে কোনো সমস্যায় তারা ডাবের মাধ্যমে নিরাময় করে থাকে। কতটুকু সত্য আমরা সঠিক বলতে পারবো না, আর আমি আসছি এ কারণেই যে সত্যটা যাচাইয়ের জন্য। ডাবের পানি পান করিয়ে কোনো ধরনের অপারেশন ছাড়াই পিত্তথলির পাথর বের করা সহ পাইলসের মতো জটিল ও কঠিন রোগের সমাধান করার দাবি করছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ধরল দিঘিপাড়া এলাকার কবিরাজ আমিন কর্মকার। এভাবে চিকিৎসা দেওয়ার যৌক্তিকতা জানতে চাইলে আমিন কর্মকার জানান, পৈতৃক সূত্রে পাওয়া বিশেষ ক্ষমতা দিয়ে তিনি এই চিকিৎসা করেন। পাত্রে কিডনিকে পাত্রের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য, অ্যাজমার জন্য, রক্তহারির বুটাহারির জন্য এগুলোই কাজ করছি। বাপ দাদারা করতে আমি করছি, ভালো আছে, আমার শিক্ষাগত যোগ্যতা আমার ভালো আছে। স্থানীয়রা জানান, আমিন পেশায় একজন কামার ছিলেন, হঠাৎ করেই বনে গেছেন চিকিৎসক। ধরল দিঘিপাড়া গ্রামে সরকারি খাস জমিতে গড়ে তুলেছেন আলিশান বাড়ি, সেখানেই তার আস্তানা। নানা যানবাহনে বোঝাই করে রোগীরা ডাব নিয়ে আসেন তার কাছে। তাদের নিয়ে আসতে কাজ করে একটি চক্র। এগুলা মানে চোখের ভুয়া, আর মনে করেন ওই মানুষজনকে নিয়ে আসছে, মানে একটা হয়রানি। আজকে তো প্রথম 8টা ডাব কইছে যে 5,000, 5,500, 5,000, 6,000 এরকম হবে। চিকিৎসকরা জানিয়েছেন, বৈজ্ঞানিকভাবে ডাব পড়া দিয়ে চিকিৎসার কোনো ভিত্তি নেই, এসবই অপচিকিৎসা। উনি ডাবের মধ্যে ফু দিয়ে বলে দিচ্ছে যে একবারে পিত্তথলির পাথর পড়ে যাবে, কিডনির পাথর পড়ে যাবে, ওকে দেখাচ্ছেও। কিন্তু পরবর্তীতে আমি দেখছি যে তাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট যে পাথরই আছে। এগুলি ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। কবিরাজ যেটা করতে সেটা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শতাধিক রোগী কবিরাজ আমিন কর্মকারের আস্তানায় চিকিৎসার জন্য ভিড় করেন। দীপ্ত বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের চন্দনাইশের নয়াপাড়ায় ধর্ষণের পর ভাগ্নিকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো মামা নাজিমের বিরুদ্ধে। ঘটনা দেখে ফেলায় নিহতের নানা নানিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় নাজিম। পুলিশ জানায়, নিহত আরজু আক্তার ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার রাতে একই বাড়িতে বেড়াতে যায় তার চাচাতো মামা নাজিম। গভীর রাতে আরজু আক্তারকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের পর হত্যা করেন নাজিম। বিষয়টি দেখে ফেলায় নিহতের নানা আব্দুল হাকিম ও নানি ফরিদা আক্তারকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় নাজিম। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার জব্দ করেছে নৌবাহিনী। ওই ট্রলার থেকে 214 জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের গভীর সাগরে অভিযান চালানো হয়। নৌবাহিনী জানিয়েছে, সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল পয়েন্ট দিয়ে 214 জন রোহিঙ্গা বোঝায় এফবি কুলসুমা নামের একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার দুপুরে সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ পশ্চিমে গভীর সাগরে ট্রলারটি অবস্থান করছিল। ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হয়, সেটি আটক করে নৌবাহিনী। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে 118 জন পুরুষ, 68 জন নারী ও 28 জন শিশু রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা 4 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে একটি বড় পরিবর্তন এসেছে। এখানে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ। এদিকে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠান স্টারলিংক। We don't look at Bangladesh alone. It is only one piece of... পৃথিবী বদলানোর জন্য সবচেয়ে শক্তিশালী কাঠামো হলো ব্যবসা। বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ রয়েছে। এটা একটা বিনিয়োগের আদর্শ জায়গা। এখানে বিনিয়োগ করলে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার সুযোগ তৈরি হবে। সেই সুযোগ গ্রহণ করতে পারেন বিশ্বের যে কোনো বিনিয়োগকারী। It's not the business to grab everything out of you. It's a competition. You grab things. জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। আরেক মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 3 জন পুলিশ কর্মকর্তাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। গত বছরে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আবু সাইদ নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হওয়ার অভিযোগ করে রংপুরে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব অভিযোগে 26 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এ মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ এবং 2 পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 26 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে। আমরা স্ক্রুটিনি করছি। আওয়ামী লীগের হেলমেট বাহিনী আছে, তাদের সহযোগী আছে। এছাড়া যারা অপরাধকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে, প্ররোচিত করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের নামও আছে। এদিকে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি বিরোধী অভিযানে 9 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক পুলিশ সুপার জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। এ মামলায় গত 6 মার্চ সাবেক আইজিপি শহীদুল হক সহ সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের কথা বলেন। বাংলাদেশের পোশাক শিল্পে যে অগ্রগতি হয়েছে তা বিএনপির শাসনামলে নেওয়া নীতি নির্ধারণের ফলেই হয়েছে বলে উল্লেখ করেন আমির খসরু। এটা ঠিক, একজন বক্তা এখানে সঠিকভাবে আজকে বাংলাদেশের প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা হয়েছে, এটা তো আমাদের পলিসির কারণে হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে এসছে, আমরা যখন বিএনপি ক্ষমতা ছাড়ি আজ থেকে 21 বছর আগে 7.06% গ্রোথ তখন বাংলাদেশে, এবং সেই দ্বারা অব্যাহত থাকলে বাংলাদেশ তো আজকে 10%-এর উপরে গ্রো হওয়ার কথা। কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখেছি এটা নষ্ট করে দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কোনো একক পদ্ধতি নয়, মিক্স বা একাধিক পদ্ধতিতে যেতে হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন। আর সকল পদ্ধতির জন্য ট্রায়াল ও পাইলটিং প্রয়োজন হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রক্সি ভোট নিয়ে ইসির অবস্থান এখনও অপরিবর্তিত উল্লেখ করে তিনি বলেন, বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি ভোটে যেতে হবে। কালকে যারা আমাদের এই যে 3টি পদ্ধতি কালকে পেলাম এবং 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে
কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। এমনও হতে পারে যে কোনো একটা পদ্ধতি যদি সময় অতিরিক্ত নেয়, সেটা হয়তোবা আমরা যদি সেই সময় না পাই, সেটা বাস্তবায়নযোগ্য হবে না। এটি একটি বাস্তবতা। আকিজ ইনসাফ গ্রুপের কর্মকর্তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ করেছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ ইনসাফ গ্রুপের কর্মকর্তারা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা প্রতীকী ইসরায়েলি পতাকা পোড়ান এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। পরে একটি মিছিল বের করা হয়। এটি গুলশান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের সাথে যুক্ত হয়। প্রতিবাদকারীরা ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসন অবসানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান। সমাবেশে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের দৃঢ় সমর্থন ও ঐক্য প্রকাশ করা হয়। সংস্কার শেষে আগামী মাসেই ঢাকা স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাফুফে। স্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুরে কথা জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। মাঠ বুঝে পাওয়ার পরই গ্রাউন্ড কমিটি গঠন করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এরপর থেকে আবারও এই স্টেডিয়ামটি দেশের ফুটবলের মূল ভেন্যু হয়ে উঠবে। আগামী জুনে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো এই মাঠে আয়োজনের পরিকল্পনা বাফুফে কর্তাদের। বিশেষ করে দেশে হামজা চৌধুরীর অভিষেক এই মাঠেই করতে চায় বাফুফে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএসএফের বিরুদ্ধে মরদেহ পড়েছিল জমিতে। নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত 50 জন। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ অব্যাহত, উঠছে ফিলিস্তিনি পতাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।